আসসালামু আলাইকুম। অবিরাম বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি মার্জিয়া মীরা। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। যুদ্ধাপরাধীদের বিচার শেখ হাসিনার সরকারের সবচেয়ে বড় সাফল্য মনে করেন বিশ্লেষকরা। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকা মার্কায় ভোট চাইলেন আজম ও নাসির। নির্বাচন সুষ্ঠু হলে জয়ের ব্যাপারে আশাবাদী বিএনপি। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আব্দুস সোবহানকে নিজ বাসভবনে তালাবদ্ধ করে রেখেছেন চাকরি প্রত্যাশীরা। এবং তীব্র শীতে কাঁপছে উত্তরাঞ্চলের বিভিন্ন জেলা, বিপাকে খেটে খাওয়া মানুষ। প্রথমেই শেখ হাসিনা সরকারের টানা এক যুগ পূর্তি নিয়ে ধারাবাহিক প্রতিবেদন। মহাজোটের ২০০৮ সালের নির্বাচনী ইশতেহার দিন বদলের সনদে অন্যতম অঙ্গীকার ছিল ৭১-এর যুদ্ধাপরাধীদের বিচার। ২০১০ সালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠনের মাধ্যমে শুরু হয় এই বিচার। বিভিন্ন দেশ এমনকি জাতিসংঘের অনুরোধের নামে চোখ রাঙানিকে উপেক্ষা করে এরই মধ্যে শীর্ষ যুদ্ধাপরাধীদের বিচার শেষে দণ্ড কার্যকর হয়েছে। যুদ্ধাপরাধীদের বিচার শেখ হাসিনার সরকারের সবচেয়ে বড় সাফল্য বলে মনে করেন বিশ্লেষকরা। নিজস্ব আইনে আন্তর্জাতিক মানের এই বিচারকে বাংলাদেশকে এক অনন্য উচ্চতায় নিয়ে গেছে বলেও মনে করেন তারা। হুমায়ুন চিস্তির রিপোর্ট। ৭১-এ এদেশীয় বিশ্বাসঘাতক যুদ্ধ অপরাধীদের বিচারের আওতায় আনা নবম জাতীয় সংসদ নির্বাচনে মহাজোটের অন্যতম অঙ্গীকার ছিল। বলা হয় এ কারণেই সাধারণ মানুষ, বিশেষ করে তরুণ ভোটাররা ওই নির্বাচনে আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোটের পক্ষে নিরঙ্কুশ রায় দেয়। যুদ্ধাপরাধীদের বিচার সম্পন্ন করা হবে এবং জঙ্গিবাদ ও সাম্প্রদায়িক সন্ত্রাস কঠোর হস্তে দমন করা হবে। ২০১০ সালের মার্চে গঠিত হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। পরে আরও একটি ট্রাইব্যুনাল বাড়ানো হয়। প্রায় ৪ দশক পর যুদ্ধ অপরাধীদের বিচার শুরু হওয়ায় স্বস্তি আসে মানুষের মনে। গত ১০ বছরে ৪১ মামলায় শতাধিক জনের বিচার শেষ হয়েছে। বাদ যায়নি গাড়িতে জাতীয় পতাকা ঝোলানো দাপুটে যুদ্ধ অপরাধীরাও। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ইতিহাস মনে রাখবে, প্রধানত তিনি যুদ্ধ অপরাধীদের বিচার করেছেন। ৪০ বছর পর এই বিচার করাটা এটা একটা প্রচন্ড চ্যালেঞ্জ ছিল তার সামনে। এই সরকারের একটা যে রাজনৈতিক অঙ্গীকার, তার একটা সফল বাস্তবায়ন এবং মানুষের কাছে কথা যেটা তারা দিয়েছিল নির্বাচনের পূর্বে, সেটা তারা সঠিকভাবে বাস্তবায়ন করতে পেরেছে। ২০১৩ সালে ট্রাইব্যুনালের দ্বিতীয় রায়ে মিরপুরের কসাইখ্যাত কাদের মোল্লাকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হলে তা মানতে পারেনি কেউ। যুদ্ধ অপরাধের সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ডের দাবিতে তৈরি হয় ছাত্র জনতার আন্দোলন, গণজাগরণ মঞ্চ। শাহবাগ পরিণত হয় প্রজন্ম চত্বরে। ২০১৩ সালে আইনের সংশোধনে আপিলের সুযোগের পাশাপাশি সংগঠনকেও বিচারের আওতায় আনা হয়। কিছু কিছু আইনের অস্পষ্টতা বা বিভিন্ন প্রয়োজন আছে, তখন কিন্তু সেই সময় যে প্রয়োজনগুলো ছিল সেই প্রয়োজন অনুযায়ী আইনগুলোকে সংশোধন করে নতুন কিছু সংযোজন করে আইনটাকে আধুনিকায়ন মানে যুগোপযোগী করা হলো। খুব সীমিত সম্পদ নিয়ে নিজস্ব বিচার ব্যবস্থাতে, নিজস্ব ট্রাইব্যুনালে কতগুলো আন্তর্জাতিক অপরাধের বিচার করছে, এটাও কিন্তু বাংলাদেশ একটা অসাধারণ দৃষ্টান্ত স্থাপন করেছে সারা পৃথিবীর সামনে। যুদ্ধাপরাধীদের বিচার মোটেই সহজ ছিল না। দেশীয় চাপের পাশাপাশি পাকিস্তান, তুরস্ক, এমনকি জাতিসংঘের মহাসচিবের পক্ষ থেকেও নানা রকম চাপ আসে। বিতর্কিত করার চেষ্টা করা হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনকেও। তবে সব চাপকে উপেক্ষা করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা অটল ছিলেন তার অঙ্গীকার বাস্তবায়নে। বাংলাদেশটাকে কিন্তু অন্য উচ্চতায় নিয়ে গেছেন। এখন কিন্তু বাইরে থেকে টেলিফোন করে বাংলাদেশকে কিছু করা যাবে না। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আমরা আমাদের বিচার ব্যবস্থাতে আমাদের দেশের অপরাধের বিচার আমরা আমাদের দেশের মাটিতে করব, এখানে আমি কারো কথা শুনবো না। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এদেশীয় বিশ্বাসঘাতকদের বিচারের যে প্রক্রিয়া শুরু করেছিলেন, এ সরকারের সময়ই তা সম্পূর্ণভাবে শেষ হবে বলে আশা করছেন সবাই। হুমায়ুন চিস্তি, এটিএন বাংলা, ঢাকা। এবার চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনের খবর।
চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনকে ঘিরে প্রচারণায় ব্যস্ত প্রার্থীরা। সোমবার প্রয়াত জননেতা এম.এ. আজিজের কবর জিয়ারতের মধ্য দিয়ে প্রচারণা শুরু করেন আওয়ামী লীগের মেয়র প্রার্থী রেজাউল করিম চৌধুরী। এ সময় উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সবাইকে নৌকা মার্কায় ভোট দেওয়ার আহ্বান জানান চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র আজম নাসির উদ্দিন। এদিকে বিএনপির মেয়র প্রার্থী ডাক্তার শাহাদাত হোসেন বহদ্দারহাট থেকে চান্দগাঁও পর্যন্ত গণসংযোগ করেন। এ সময় নির্বাচন সুষ্ঠু হলে ধানের শীষে জয় হবে বলে আশাবাদ ব্যক্ত করেন বিএনপি নেতারা। প্রত্যাশা তো মানুষের অনেক থাকে, অবশ্যই সেই প্রত্যাশা আওয়ামী লীগের প্রতি আরো বেশি থাকবে। যেহেতু জননেত্রী শেখ হাসিনা আপনারা তো জানেন আজকে দেশকে কোথায় উচ্চ মর্যাদায় নিয়ে গিয়েছেন, চট্টগ্রামের প্রতি ওনার যথেষ্ট নজর রয়েছে। ইসি এবং প্রশাসনকে বলতে চাই, সুষ্ঠু, গ্রহণযোগ্য, নিরপেক্ষ, অংশগ্রহণমূলক, উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করুন। ইনশাআল্লাহ ভোটের অধিকার প্রতিষ্ঠার জন্য, ধানের শীষে ভোট দেওয়ার জন্য সবাই উন্মুক্ত রয়েছে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এম আব্দুস সোবহানকে নিজ বাসভবনে তালাবদ্ধ করে রেখেছেন চাকরি প্রত্যাশীরা। সোমবার রাতে সাবেক ছাত্রলীগ নেতা ও বর্তমানে চাকরি প্রত্যাশীরা বাসভবনের প্রধান ফটকে তালা ঝুলিয়ে দেন। এ সময় প্রায় ৩০ জন তার বাসভবনের সামনে অবস্থান নেন। আন্দোলনকারীরা জানান ২০১৭ সাল থেকে উপাচার্য আশ্বাস দিয়ে আসলেও তাদের কেউই চাকরি পাননি, বরং সোমবার সেকশন অফিসার পদে একজনকে অ্যাডহক নিয়োগ দেওয়া হয়েছে। এ খবর জানতে পেরে বিক্ষুব্ধরা উপাচার্যের বাসভবনে তালা ঝুলিয়ে অবস্থান নেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ক্যাম্পাসে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে। শিক্ষা মন্ত্রণালয় একটা অনৈতিক, অন্যায্য দাবি কিছু চিঠি পাঠিয়েছে, যেটা আমাদের উপাচার্য স্যার বলছে এটা 1973-এর অ্যাক্টের সাথে সাংঘর্ষিক। সুতরাং রাজশাহী বিশ্ববিদ্যালয় এখন 73-এর অ্যাক্ট বাস্তবায়ন হচ্ছে না। আমাদের দাবি 73-এর অ্যাক্টের আলোকে রাজশাহী বিশ্ববিদ্যালয় পরিচালিত হবে এবং যতক্ষণ পর্যন্ত এই 73-এর অ্যাক্ট নীতিমালা প্রণয়নের ভিত্তিতে রাজশাহী বিশ্ববিদ্যালয় চালু না হবে ততক্ষণ পর্যন্ত আমাদের আন্দোলন অব্যাহত থাকবে। আসলে বঙ্গবন্ধুর প্রণীত 73-এর যে অ্যাক্ট, সে অনুযায়ী রাজশাহী বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয় এবং জাহাঙ্গীরনগর এবং চিটাগাং ইউনিভার্সিটি, এই 4টা ইউনিভার্সিটি যে 73-এর অ্যাক্ট অনুযায়ী যে চলে, সেই নীতি অনুযায়ী যতক্ষণ না সমন্বয় হবে ততক্ষণ এই আন্দোলন চলবে আমাদের। তীব্র শীতে দুর্ভোগে পড়েছেন উত্তরাঞ্চলের বিভিন্ন জেলার মানুষ। দ্বিতীয় দফায় শৈত্যপ্রবাহ শুরু হয়েছে ঠাকুরগাঁয়ে। সকাল থেকে ঘন কুয়াশার চাদরে ঢেকে রয়েছে গোটা জেলা। গত 24 ঘন্টায় সূর্যের মুখ দেখা যায়নি, ফলে কমতে শুরু করেছে তাপমাত্রা। এতে সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন শিশু, বৃদ্ধ ও কর্মজীবী মানুষ। হাসপাতালে শীতজনিত বিভিন্ন রোগে আক্রান্তরা চিকিৎসা নিচ্ছেন। অন্যদিকে কুড়িগ্রামেও বাড়ছে শীতের তীব্রতা। গরম কাপড়ের অভাবে তীব্র শীতে ডায়রিয়া ও শ্বাসকষ্ট সহ নানা রোগে আক্রান্ত হচ্ছেন শিশু ও বৃদ্ধরা। এখন ছোট ছোট মানুষের খুব চলাফেরা খুব সমস্যা, ছোট বাচ্চা থেকে বয়স্ক মানুষ তাদের খুব সমস্যা। গত কয়েকদিন ধরে আমাদের এখানে ঠান্ডা কম ছিল, কিন্তু আজকে প্রচুর পরিমাণে ঠান্ডা বেড়ে গেছে। প্রচুর কুয়াশা ঘর থেকে বাইরে হওয়া যায় না। বিদেশগামী কর্মীরা করোনা ভাইরাসের 2 ডোজ ভ্যাকসিন নিতে পারবেন। সেক্ষেত্রে অন্তত 2 মাস তাদের দেশে অবস্থান করতে হবে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের এই সিদ্ধান্তের ফলে বাংলাদেশি শ্রমিক নেওয়ার ক্ষেত্রে বিদেশি প্রতিষ্ঠানগুলোর আগ্রহ বাড়বে বলে মনে করেন বিশ্লেষকরা। শফিকুল ইসলাম শাইমের রিপোর্ট। করোনা মহামারীর মধ্যে সবচেয়ে সমস্যার মধ্যে আছে অভিবাসন খাত। শুরুতে কয়েক লাখ প্রবাসী কর্মী দেশে আটকা পড়ে অনিশ্চয়তার মধ্যে পড়েছিলেন, কিন্তু সরকারি হস্তক্ষেপের পরে অনেকে আবার পাড়িও জমিয়েছেন প্রবাসে। প্রবাসীদের করোনা পরীক্ষার ফি কমানো এবং ভ্যাকসিন পাওয়ার ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়ার বিষয়টি বারবারই উঠে এসেছে আলোচনায়। ডিসেম্বরে এটিএন বাংলা ও ডিবেট ফর ডেমোক্রেসির যৌথ আয়োজনে অনুষ্ঠিত বিতর্ক প্রতিযোগিতায় হাসান আহমেদ চৌধুরী কিরণের প্রস্তাবকে সমর্থন করে আশ্বাসও দিয়েছিলেন প্রবাসী কল্যাণ মন্ত্রী। কোনো প্রক্রিয়ার মধ্যে দিয়ে অভিবাসী ইচ্ছুক কর্মীদেরকে যদি সেই টিকা প্রদান করার সুযোগ থেকে থাকে, তাহলে আমাদের এমপ্লয়াররা সেখানে আস্থা পাবে। যারা বিদেশ যাচ্ছে তাদেরকে এই ভ্যাকসিনের আওতায় আনা যায় কিনা। এরপর প্রথমে আসে বিদেশগামী কর্মীদের করোনার ফি কমানোর খবর। সোমবার এলো স্বাস্থ্য মন্ত্রণালয়ের ভ্যাকসিনের সিদ্ধান্ত। আর প্রবাসী অদক্ষ শ্রমিক, যেটা আমি প্রথমেই উল্লেখ করেছিলাম,
আমরা তাদেরকে খুবই গুরুত্বপূর্ণ ব্যক্তি মনে করি, কারণ দেশের জন্য তারা রেমিটেন্স আর্ন করেন, কিন্তু তারা হয়তোবা ভবিষ্যতে অনেক দেশ যখন ভ্যাকসিন দিয়ে ফেলবে তাদের ভ্যাকসিন ছাড়া হয়তোবা তাদের দেশে প্রবেশ নিষিদ্ধ হতে পারে। এই চিন্তা করে আমরা এটাকে ধরে রেখেছি। সরকারের এ ধরনের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন শ্রম অভিবাসন বিশেষজ্ঞরা। তাদের মতে এর ফলে বিদেশি প্রতিষ্ঠানে বাংলাদেশি কর্মীর উপর আস্থা বাড়বে। প্রবাসী কল্যাণমন্ত্রী জনাব ইমরান আহমেদের উদ্যোগে বিদেশগামী কর্মীদেরকে করোনার ভ্যাকসিন দেবার যে ঘোষণা স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে আজকে করা হয়েছে, তার জন্য আমরা সরকারকে ধন্যবাদ জানাই, সাধুবাদ জানাই। এতে করে যারা লেবার স্পিক কান্ট্রিগুলো রয়েছে, যেসব এমপ্লয়াররা বাংলাদেশ থেকে কর্মী নেবে, তারা আরও বেশি আস্থাশীল হবে। তার কারণ হচ্ছে গিয়ে যে করোনার ভ্যাকসিন প্রদান করার ফলে এই বাংলাদেশি কর্মীরা করোনা মুক্ত থাকবে বিধায় বাংলাদেশ থেকে অধিক পরিমাণে কর্মী নেওয়ার যে আগ্রহ, এতে করে লেবার রিসিভিং কান্ট্রিগুলোর মধ্যে আরো বেশি তৈরি হবে বলে আমরা আশাবাদ ব্যক্ত করছি। প্রয়োজনীয় কাগজপত্র দাখিল করে বিদেশগামী কর্মী এবং প্রবাসীরা ভ্যাকসিন নেয়ার সুবিধা পাবেন। শফিকুল ইসলাম শামীম, এটিএন বাংলা, ঢাকা। আগামী 25 জানুয়ারির মধ্যে ভারতের সিরাম ইনস্টিটিউটে উৎপাদিত অক্সফোর্ডের করোনার ভ্যাকসিনের প্রথম চালান বাংলাদেশে পৌঁছাবে বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তর। সোমবার সংবাদ সম্মেলনে অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ABM খুরশিদ আলম জানান, সবকিছু ঠিক থাকলে আগামী মাসের প্রথম সপ্তাহ থেকে মাঠ পর্যায়ে করোনা ভাইরাসের টিকা দেওয়া শুরু হবে, আর অনলাইনে নিবন্ধন শুরু হবে 26 জানুয়ারি। ভ্যাকসিনকো যারা আমাদেরকে ভ্যাকসিনটা সিরাম ইনস্টিটিউট থেকে এনে দিয়েছে, তারা আমাদেরকে জানিয়েছে 21শে জানুয়ারি থেকে 25শে জানুয়ারির মধ্যে তারা ভ্যাকসিনটা যে কোনো দিন নিয়ে আসতে পারবে। আমরা যে 50 লক্ষ ডোজ প্রথম আনবো, সেটা আগে ছিল যে 25 লক্ষ দিয়ে, আর বাকিটা আমরা সেকেন্ড ডোজের জন্য রেখে দেব। এখন প্ল্যান হয়েছে যে না, 50 লক্ষকে আমরা দিয়ে দেবো। যেহেতু আমাদের 8 সপ্তাহ সময় আছে মধ্যখানে, তাহলে দ্বিতীয় ডোজ দেওয়ার আগে আমরা 8 সপ্তাহ সময় পাবো। এর মধ্যে আমাদের দ্বিতীয় চালান চলে আসবে, তখন তাহলে পরে আমরা বেশি সংখ্যক লোককে আমরা দিতে পারবো। উন্নয়নশীল দেশের জন্য বাংলাদেশ সব শর্ত পূরণ করেছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার মন্ত্রিসভা বৈঠকের সূচনা বক্তব্যে তিনি একথা জানান। প্রধানমন্ত্রী বলেন, আওয়ামী লীগ সরকার দীর্ঘমেয়াদে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব থাকায় উন্নয়নের এই ধারাবাহিকতা। কারো নাম উল্লেখ না করে তিনি বলেন, সামান্য ব্যবস্থাপনা পরিচালকের পদ না পাওয়ায় এক ব্যক্তি পদ্মা সেতু তৈরিতে বাধা দিয়েছিলেন। সব বাধা পেরিয়ে পদ্মা সেতু নির্মিত হওয়ায় স্বস্তি প্রকাশ করেন প্রধানমন্ত্রী। এটাই হচ্ছে সব থেকে দুর্ভাগ্যের বিষয় যে সামান্য একটা ব্যাংকের এমডির পদের লোভে একটা দেশের সার্বিক উন্নয়নের একটা বিরাট যে সুযোগ পদ্মা সেতু, যা দক্ষিণ অঞ্চলের 22টি জেলা এবং সমস্ত এলাকার মানুষগুলির ভাগ্য পরিবর্তন করতে পারে, আমাদের জিডিপিতে প্রায় 2% এটা যোগ হতে পারে, সেই পদ্মা সেতুটাই বন্ধ করার ব্যবস্থা নিয়েছিল। যা হোক, বোধহয় একটা আঘাত আসলে মানুষ অনেক সময় সচেতন হয় এবং নিজের কাজ করা শেখে। তো আমরা সেটাই শিখেছি। আজকে দীর্ঘ সময় আমরা রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পাওয়াতে একটা সুযোগ আমাদের হয়েছে যে আজকের বাংলাদেশ সারা বিশ্ব বাংলাদেশকে সম্মান জানায়। আগামী 28 জানুয়ারির মধ্যে দেয়া হবে এইচএসসি পরীক্ষার ফলাফল। তার আগে সংসদে এ সংক্রান্ত একটি আইন পাশ করতে হবে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। আইনটি সংশোধনে অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। ক্যাবিনেট সিদ্ধান্ত দিয়েছে যে না, এটা অর্ডিন্যান্স করার দরকার নাই, এটা আপনার সরাসরি অনুমোদন, ভোটিং সাপেক্ষে অনুমোদন দেওয়া হলো। এটা একেবারে পার্লামেন্টে গিয়ে ফার্স্ট দিনই এটা পুট আপ করে 2-3 দিনের মধ্যে আইন করে তারপর যাতে 25-26 তারিখ বা ম্যাক্সিমাম 28 তারিখের মধ্যে রেজাল্ট 3 তারিখ দিয়ে দেওয়া যায়। ভারত বাংলাদেশ দ্বিপাক্ষিক বাণিজ্য উন্নয়নে সরকার কাজ করছে বলে জানিয়েছেন শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন। সোমবার রাজধানীর একটি ভারতীয় হাইকমিশনার বিক্রম কুমার দুরাইস্বামী সংবর্ধনা অনুষ্ঠানে তিনি একথা জানান। তিনি বলেন, বাংলাদেশ ও ভারতের রয়েছে রক্তের সম্পর্ক। এতে গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র জাহাঙ্গীর আলম বলেন, ভারতের সাথে সামাজিক ও সাংস্কৃতিক সম্পর্ক দৃঢ় থাকলে দেশের অর্থনৈতিক উন্নয়ন ঘটবে। বাণিজ্য খাতে বিশেষ অবদান রাখায় অনুষ্ঠানে শিল্পমন্ত্রী সহ 6 জনকে বেস্ট এক্সিলেন্স অ্যাওয়ার্ড দেওয়া হয়। পরে বক্তব্য রাখেন বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোভান আনভীর। আমাদের সম্পর্ক will also be আর্থিক সম্পর্ক, and for this
all of you are most important partners. ভারত বাংলাদেশ মৈত্রী দীর্ঘজীবী হবে। আজকের প্রজন্ম আমরা চাই আমাদের সকলের মধ্যে একটি বন্ধুত্ব হোক এবং ভারত বাংলাদেশ চেম্বার এবং আমাদের গাজীপুর চেম্বার আমরা একসাথে যৌথভাবে কাজ করতে যাচ্ছি। Sheikh Hasina's government is very much help you people in any sector, and my ministry will work in every effort for your development and program and cooperation. নিরাপদ খাদ্য নিশ্চিতে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে বলে মন্তব্য করেছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। নওগাঁর সাপাহারে খাদ্য নিরাপত্তা বিষয়ক এক রোড শোতে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে তিনি মন্তব্য করেন। এ সময় খাদ্য মজুদ এবং ভেজালের বিরুদ্ধে সবাইকে সচেতন হওয়ার পরামর্শ দেন খাদ্যমন্ত্রী। লালমনিরহাটে 2 শতাধিক শীতার্থ মানুষের মধ্যে কম্বল বিতরণ করেছে সেনাবাহিনী। ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ মাঠে এই শীত বস্ত্র বিতরণ করেন রংপুর সেনানিবাসের জিওসি মেজর জেনারেল SM কামরুল হাসান। রংপুর সেনানিবাসের স্টেশন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল শেখ মোহাম্মদ রিজওয়ান আলী এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন। এবার আন্তর্জাতিক সংবাদ। করোনা ভাইরাসের ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ নিয়েছেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। স্থানীয় সময় সোমবার ডেলাওয়ারের একটি হাসপাতালে গিয়ে টেলিভিশন লাইভে এসে ফাইজার বায়োএনটেক ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ নেন তিনি। তার কার্যালয় জানিয়েছেন প্রথম ডোজের 3 সপ্তাহ পর তিনি দ্বিতীয় ডোজ নিয়েছেন। এর আগে গত 21 ডিসেম্বর ভ্যাকসিনের প্রথম ডোজ নেন জো বাইডেন। ভাইরাসের ভ্যাকসিন নিরাপদ এবং করোনা মোকাবেলায় সবাইকে একত্রিত করতে করোনার 2 দফা টিকা তিনি টেলিভিশন লাইভে এসে গ্রহণ করেন। যুক্তরাষ্ট্রের প্রতিনিধি সভায় উত্থাপিত হয়েছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ক্ষমতাচ্যুত ও ইমপিচ করার প্রস্তাব। এতে বিদ্রোহে মদত দেওয়ার অভিযোগ আনা হয়েছে তার বিরুদ্ধে। একই সাথে সংবিধানের 25তম সংশোধনীর অধীনে ট্রাম্পকে ক্ষমতাচ্যুত করতে ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্সের প্রতি মন্ত্রিসভার বৈঠক ডাকার প্রস্তাব আনা হয়েছে। তবে এক রিপাবলিকান প্রার্থীর আপত্তির কারণে প্রস্তাবটি বিতর্ক গড়ায়। মাত্র 15 মিনিটে শেষ হয় এই অধিবেশন। আজ প্রস্তাবের ওপর বিতর্ক অনুষ্ঠিত হবে। 25তম সংশোধনী অনুষ্ঠানে দায়িত্ব পালনে ডোনাল্ড ট্রাম্পকে অক্ষম ঘোষণা করতে পারবেন ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স। তিনি তা না করলে ইমপিচমেন্ট কার্যক্রম শুরু করবেন কংগ্রেসম্যানরা। এবার বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজ সিরিজের খবর। বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজকে সামনে রেখে আগামী 3 দিনে ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটারদের 2 বার করোনা পরীক্ষা করা হবে। বিসিবির পক্ষ থেকে জানানো হয়েছে এই পরীক্ষায় যারা 2 বারই নেগেটিভ হবেন তারাই অনুশীলন করার সুযোগ পাবেন। বর্তমানে কোভিড প্রোটোকল অনুযায়ী হোটেলে অবস্থান করছে ক্যারিবীয়রা। আগামীকাল শেষ হবে তাদের 3 দিনের কোয়ারেন্টিন। সন্ধ্যায় এক অনলাইন সংবাদ সম্মেলনে দলের সার্বিক পরিস্থিতি তুলে ধরবেন ক্যারিবীয় কোচ ফিল সিমন্স। এদিকে 3 ম্যাচের ওয়ানডে সিরিজের সময় পরিবর্তন করেছে বিসিবি। প্রতিটি ম্যাচ দুপুর 2টায় শুরুর কথা থাকলেও তা এগিয়ে এনে সকাল 11:30টায় শুরুর সিদ্ধান্ত নিয়েছে ক্রিকেট বোর্ড। এবার পার্টেক্স খেলার খবর। বাঁ হাঁটুতে চোট পেয়ে অন্তত 3 সপ্তাহের জন্য মাঠের বাইরে চলে গেছেন আর্জেন্টাইন তারকা পাওলো দিবালা। এক বিবৃতিতে ইটালিয়ান ক্লাব জুভেন্টাস জানিয়েছে দিবালার ফিরতে 15 থেকে 20 দিন লাগতে পারে। এতে আগামী রোববার সিরিয়েতে পয়েন্ট তালিকার 2 নম্বরে থাকা ইন্টার মিলানের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে এই তারকা ফুটবলারকে পাচ্ছে না ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। নিজেদের মাঠে গত রোববার লিগে সাসুলোর বিপক্ষে 3-1 গোলে জয় পাওয়া ম্যাচের প্রথমার্ধে চোট নিয়ে মাঠ ছাড়েন দিবালা। আগামী 6 ফেব্রুয়ারি ঘরের মাঠে রোমার বিপক্ষে ম্যাচ দিয়ে ফিরতে পারেন তিনি। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরেকবার। যুদ্ধাপরাধীদের বিচার শেখ হাসিনার সরকারের সবচেয়ে বড় সাফল্য মনে করেন বিশ্লেষকরা। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকা মার্কায় ভোট চাইলেন আজম ও নাসির। নির্বাচন সুষ্ঠু হলে জয়ের ব্যাপারে আশাবাদী বিএনপি।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আব্দুস সোবহানকে নিজ বাসভবনে তালাবদ্ধ করে রেখেছেন চাকরি প্রত্যাশীরা। এবং তীব্র শীতে কাঁপছে উত্তরাঞ্চলের বিভিন্ন জেলা, বিপাকে খেটে খাওয়া মানুষ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। করোনা ভাইরাস থেকে নিজেকে সুরক্ষিত রাখতে মাস্ক পরুন, বারবার হাত পরিষ্কার করুন। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন, youtube/ATN বাংলা। ধন্যবাদ সবাইকে।